তুমি তোমার হাজবেন্ডকে ফোন করে বলো যে যে রাস্তায় ও আসছে সেই রাস্তা দিয়ে যেন ও না আসে। আপনি এই ব্যাপারটা কি করে জানবেন? আমি তো আপনার আপনি কেউ তো জানে না আমার হাজবেন্ড আসছে বা কিছু। দ্যাট মোমেন্ট আমার মনে হলো এই ঘরে কেউ আছে। বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই ঘরের মধ্যে পরিষ্কার ভাবে আমি সেকেন্ড কোনো পার্সনের বিচরণ মানে সে যে রয়েছে আমি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জীবনে অনেক বড় একটা চিহ্ন রেখে দিয়ে যায়, বা বলা চলে আমাদের অন্তঃসত্ত্বাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। কিন্তু এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে থাকে যা হয়তো আমরা কাউকে বলতে চাইলেও বলে উঠতে পারি না, কারণ যা আমরা চোখে দেখতে পাই বা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি, শুধু সেই জিনিসকেই আমাদের বৈজ্ঞানিক মন মানতে বা বুঝতে বাধ্য করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যা কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না সেগুলো কি নিছকই গল্প? ওয়েলকাম টু টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে ছিলেন অনিন্দদা। তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা জানবো আজকের এই পডকাস্টে। তো শুরু করার আগে অবশ্যই জানিয়ে রাখতে চাই, আমাদের চ্যানেলকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা নিজের জীবনের ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের পডকাস্ট। Tune in and turn up the fear. This is Taylor with Evan. হ্যালো দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। যাই হোক, তো আপনার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল একটা সেশনে বসার জন্য। একটা ঘটনা আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। তো আমি আপনার কাছে ডিটেলসে শুনতে চাইবো যে সেই ঘটনাটা মানে এক্স্যাক্টলি কি হয়েছিল। হ্যাঁ, আমার কাছে এরকম অনেক ঘটনাই আছে, তো সময় পেলে আবার শোনাবো। আজকে একটা গল্প থাক, ছোট্ট গল্প। ঘটনায় যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের, যে যিনি আছেন আমাদের সামনে তিনি হচ্ছেন অনিন্দদা। মানে পাড়ায় আমার অনিন্দদার সাথে অনেকদিনেরই আলাপ। তো ওনার সাথে আমার কথা হয়েছিল, ওনার সাথে একদিন বসার কথা ছিল যে আমরা মানে একটা সেশন করব বলে। তো আজকে সেই সুযোগটা পেয়েছি। সুযোগ হয়েছে, মানে অনেকদিন পর সুযোগ হয়েছে। হ্যাঁ, মানে কাজের সূত্রে আপনারও সময় হচ্ছিল না, আমারও সময় হচ্ছিল না, তো সুবিধা মতো একটা সময় পাওয়া গেছে। আমরা এই ঘটনাটা শুরু করতে যাচ্ছি, তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঠিক আছে অনিন্দদা, এবার ডিরেক্ট ঘটনায় চলে যেতে চাই। একদম। এই ঘটনাটা আমার শোনা হচ্ছে 2016 সাল, ঠিক আছে? 2016 সাল, তখন আমি কলকাতা পুলিশে চাকরি করতাম। আর ঘটনা শুনেছিলাম আমি আমার এক কলিগের থেকে। উনি অফিসার ছিলেন, হয়তো মানে মহিলা অফিসার ছিলেন। তো বিশেষ কারণের জন্য আমি নাম আর জায়গার পরিবর্তন করে দিলাম, সেটা আমি বলবো না। অবশ্যই। ঘটনাটা পশ্চিমবাংলারই, ধরে নিন কৃষ্ণনগর অচপাড়াগা এরকম একটা জায়গা থেকে ঘটনা শুরু। তো সেখানে উনি ডিউটি করতে গেছিলেন, ভোটের ডিউটি ছিল খুব সম্ভবত। তো ভোটের ডিউটি শেষ হয়ে গেছে রাত্রিবেলা। তারপরের দিনকে সকালবেলা খুব মানে শরীর খারাপ হয়েছিল। সেদিনকের পরের মানে ডিউটি শেষে হয়ে গেছে, তারপরের দিন ওনার শরীর খারাপ হয়। তো সেই সময় ওখানকার যে স্বাস্থ্য কেন্দ্র আছে, আপনারা জানেন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো কিরকম হয়, মানে ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্র মতো। সকালে ডাক্তার থাকে, রাতে থাকে না, এরকম একটা ব্যাপার। তো সেরকম স্বাস্থ্য কেন্দ্রে অ্যাডমিট করা হয়েছিল। এমনি সারা সকাল সমস্ত কিছু ঠিক আছে, সব ওকে, ডাক্তার দেখে গেছে, সবকিছু হয়েছে, কিন্তু বিকেলের পর অ্যাজ ইউজুয়াল কেউ নেই, ফাঁকা। মানে ওর মুখ থেকে আমার ঘটনা পুরোটাই ওর মুখ থেকে শোনা। তো রাতের দিকে তখন প্রায় রাত 10টা বাজে, শেষবারের জন্য যে আয়া ছিলেন সে খাইয়ে দিয়ে চলে যায়। এবার রাত্রি 11টা সাড়ে 11টার পর থেকে ওনার শরীর খারাপ লাগে, প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, ফুড পয়জন। ডাক্তার বলেছিল যে স্যালাইন চললে, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। সারা সকাল ভালো ছিল, কিন্তু
হঠাৎ করে রাত্রি ওই 11:30-12টার পর থেকে ওনার শরীর খারাপ হয়। এবার অনেকক্ষণ ডাকাডাকি করে কাউকেই পাওয়া যায় না, মানে ডাক্তারও নেই, নার্স বা আয়া কেউ নেই। তো হঠাৎ মিনিট 15-20 পর সে দেখতে পান যে একজন আয়া বা নার্স যাই হোক সে আসছে, দরজা দিয়ে ঢুকেছে। আচ্ছা। ঢোকার পরে জিজ্ঞেস করেছেন যে আপনার কি অসুবিধা হচ্ছে। বলছে আমি প্রচন্ড শরীর খারাপ লাগছে, আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি দেখুন আমায়। তো উনি বললো যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায় বলে নিজেই সমস্ত রিপোর্ট টিপোর্ট দেখলো, সকালে যা রিপোর্ট ছিল সেসব দেখলো। দেখার পরে কি কি ওষুধ দিয়েছে সে সমস্ত কিছু দেখলো, দেখে নিজে স্যালাইন চেঞ্জ করে দিল ভদ্রমহিলা। আবার তারপরে আরো ওষুধপত্র কোথায় ছিল হাতের সামনে, সেগুলো আমি এতটা মানে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কারণ ঘটনাটা অনেক দিনে। তো ওষুধপত্র সমস্ত কিছু দিয়ে নিয়ে সমস্ত কিছু করে উনি ওই ভদ্রমহিলা মানে যে আয়া বা সিস্টার যেই হোক সে ওই ওনার মাথার সামনে এসে বসেছে। এবার আস্তে আস্তে বসার পরে মানে আমার যে অকলিক বন্ধুটি সে বলছে যে উনি আসার পরে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। মানে ওই রকম জায়গায় এরকম পরিবেশ হওয়াটা খুব অস্বাভাবিক, মানে ওর কথায়। এটা আমি বা আপনি বা যারা গল্পটা শুনবে তারা হয়তো বিষয়টা ফিল করতে পারবে না বা হয়তো তারা বুঝতে পারবে না, কিন্তু আমি ওর কাছে যা শুনেছি তাতে হয়তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি হয়ে থাকে বা যদি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হয়, সেটা ও ফিল করতে পেরেছিল। এবার ও বিষয়টা থেকে তখন একেবারেই অজানা, অজ্ঞান। মানে রুমের অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছিল, মানে বলতে গেলে রুমের যে মানে একটা হয় না, মানে সাময়িক ভাবে টেম্পারেচার চেঞ্জ বা এরকম কিছু জিনিস ফিল করেছিল মানে একটা। সেটা ও যেটা আমাকে বলেছিল, যে ও আমাকে বলেছিল, আমি ওর ভাষাতেই বলছি, ওর একদম কোট আনকোট বলছি, যে ও আমাকে বলেছিল দেখ যে যখন আমি দিদিকে দেখি ওই ভদ্রমহিলা আমার সামনে এসছে, ওনার একটা অদ্ভুত অ্যাপিয়ারেন্স ছিল। আমার তখন শরীর আমার অসুস্থ, কিন্তু আমি বুঝতে পারছি যে মানে একটা ঝাপসা মানে আচ্ছা একটা কি বলবে ওটাকে, কি বলা যায়, মানে অবয়ব। আচ্ছা একটা অবয়ব যত কাছে এসছে জিনিসটা পরিষ্কার হয়েছে। মানে এই নয় যে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না বা চোখে ঝাপসা দেখছিলাম তা নয়, কিন্তু আমি পরিষ্কার ভাবে দেখেছি একটা আচ্ছা অবয়ব আমার সামনে এগিয়ে আসছে, এবং এত রাতে যেখানে কেউ নেই সেখানে হঠাৎ করে এই ভদ্রমহিলার আসাতে আমার বন্ধুটিও একটু বিচলিত হয়েছিল, কিন্তু উপায় নেই, কারণ তখন আর সঙ্গে কেউ নেই। এরপরে রাত্রি তখন 1-1:30 বাজে এরকম সময় আবার ঘুম ভেঙেছে, ওর ঘুম ভেঙে গেছে, ও ওইখানেই ওই অবস্থাতেই ওনার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল। 1:30টায় যখন ঘুম ভেঙেছে তখন দেখা গেল যে ও ওনার ওই সিস্টার দিদির কোলেই মাথা দিয়ে শুয়ে আছে। তখন সিস্টার দিদি জিজ্ঞেস করলেন যে এখন তোমার ভাল লাগছে? ও বললো যে হ্যাঁ, এখন আগের থেকে আমি সুস্থ আছি, ভালো আছি। তো উঠে বসলো, ভদ্রমহিলার সামনে চেয়ারে বসে আছে আর আমার বন্ধুটি বেডে বসে আছে, এরকম একটা সিচুয়েশন। ও আমাকে পরের যখন গল্পটা বলেছে তখন ও আমাকে বলছে যে ভদ্রমহিলার শরীর অদ্ভুত ভাবে ঠান্ডা, খুব স্বাভাবিক ভাবে কোনো সাধারণ মানুষের বডি টেম্পারেচার এটা হতে পারে না। আচ্ছা। সেটা ও ফিল করেছে, কিন্তু ও তখন অসুস্থ, সেক্ষেত্রে তখন ও সত্যি করণীয় কিছু নেই। এবং অদ্ভুত ভাবে বলছে গোটা মানে ওই ঘর যে ঘরে ছিল সেই ঘরে 3টে না 4টে বেড ছিল, বেডে আর কেউ ছিল না, ও একাই অ্যাডমিট ছিল ওখানে।
তো সেই বেডে মানে ওই ঘরের চারপাশে একটা অদ্ভুত গন্ধ তৈরি হয়েছিল। মানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছিল যে না কেন এই পরিবেশে মানুষ সুস্থ হতে পারে, এরকম একটা ব্যাপার। যে আমরা তো সবাই জানি পরিবেশের উপরে আমাদের অসুস্থতা বা সুস্থতা নির্ভর করে, তো কিছুটা ব্যাপার এরকমই যে এই পরিবেশের মধ্যে সুস্থ হবে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে গেছিল। মানে যে মানুষটা সকাল থেকে রাত্রি অব্দি রয়েছে সেই জায়গা হঠাৎ করে পাল্টে গেছে। তো কোনোটাই ও কিন্তু তখন আন্দাজ করতে পারেনি যে কি হতে চলেছে বা কি হবে। আচ্ছা। এবার ওদের মধ্যে বেশ কিছু কথা হয়েছে, তার আমি কিছু কিছু জিনিস মানে এখানে আমি শেয়ার করছি। তো তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করেছি যে আপনি কি, বলছে আমি আমি সিস্টার দিদি, আমি এখানেই কাজ করি লাস্ট 20 বছর। আমি এই স্বাস্থ্য কেন্দ্রেই রয়েছি, হাসপাতালেই আছি, এখানেই আমার বাড়ি, আমি এখানেই থাকি। বলছে এই রাত্রিবেলা আপনাকে তো সারাদিন আমি ডিউটিতে দেখিনি, তো আপনি কোথায় ছিলেন? আপনাকে তো রাত্রের ডিউটিতেও আমি দেখিনি, আপনাকে আমি সকাল থেকে দেখিনি। তখন ওই ভদ্র মহিলা উত্তর দিচ্ছেন যে আমার যখন প্রয়োজন হয়, যখন যার আমার প্রয়োজন হয় তখন আমি তার কাছে আসি। ও এবার একটু অবাক হয়েছে, ও অবাক হয়ে বলছে এটা কি ধরনের কথা, এটা তো সরকারি হাসপাতাল, এখানে তো সব সময় প্রয়োজন থাকতে পারে। তখন ওই ভদ্রমহিলা একটু কথা ঘুরিয়ে বলছে না মানে সব সময় তো এখানে অ্যাডমিট হয় না পেশেন্ট, যখন হয় আমি তখন চলে আসি। আরো কথাবার্তা হয়েছে, বাড়িতে কে কে আছে, বলছে বাড়িতে এরকম ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, আরো সাংসারিক দুজন মেয়ের মধ্যে যে ধরনের সাংসারিক আলোচনা হতে পারে সবকিছু হয়েছে। তো এইবারে হঠাৎ করে ওই সিস্টার দিদি বলছে যে তুমি তোমার হাজবেন্ডকে ফোন করে বলো যে যে রাস্তায় ও আসছে সেই রাস্তা দিয়ে যেন ও না আসে, ও যেন আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আসে। যে রাস্তায় ও আসছে ও রাস্তায় যেন না আসে? হ্যাঁ মানে কলকাতা থেকে যে আসছে, ও হাজবেন্ড গাড়ি নিয়ে কলকাতা থেকে আসছিল এই বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য, তখন বলছে যে যেন ওকে বারণ করো যে হাই রোডের অমুক রাস্তাটা দিয়ে না আসতে। আচ্ছা। মানে ব্যাপারটা বোঝানো গেল তো আমি কি বললাম যে যে বুঝতে রাস্তা পেরেছি। দিয়ে কলকাতা থেকে আসছে সেই রাস্তা দিয়ে যেন না আসে। হুম। ও একটু অবাক হয়েছে। প্রথম কথা হচ্ছে ওর যে হাজবেন্ড আসছে এটা কারোর জানার কথাই নয়। তো তখন সিস্টার দিদিকে জিজ্ঞেস করেছি যে আপনি এই ব্যাপারটা কি করে জানলেন? আমি তো আপনি কেউ তো জানে না আমার হাজবেন্ড আসছে বা কিছু। বলছে তুমি ঘুমের ঘরে বলেছো, কিন্তু আমার মনে হয় রাস্তা ভালো নয়, তো ঘুরে আসতে বলো। তো সঙ্গে সঙ্গে ফোন করেছে, যে ফোন করে বলেছে হাজবেন্ডকে যে তুমি এরকম এসো না, ওই রাস্তাটা বোধ হয় কোনো গোলমাল হতে পারে, তুমি ঘুরে এসো। এবার আমার বন্ধুটির হাজবেন্ড বলছে যে ঘুরে এলে তো ওখান থেকে আরো প্রায় 15-16 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরে আসতে হবে, আমি এখান দিয়ে না গিয়ে ওখান দিয়ে কেন যাবো? তখন বলেছে যে এরকম সিস্টার দিদি রয়েছেন, উনি হয়তো জানেন, উনি বলেছেন, উনি যখন মানা করেছেন তুমি এই রাস্তা দিয়ে এসো না। ভালো কথা। তো যাই হোক ওদের মধ্যে কথাবার্তা হয়েছে, এই করে করে ভোর হয়ে গেছে, প্রায় ভোরের দিক, প্রায় ভোর হয়ে গেছে। আমার সিস্টার দিদি আরেকবার এসে আমার বন্ধুটিকে কোলে মাথায় রেখে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছে। সেদিনের মতো ভোর হয়ে গেছে, আমার বন্ধুটি ঘুমিয়ে পড়েছে। এবার পরের দিন সকালে কাটু নেক্সট মর্নিং, আচ্ছা। পরের দিন সকালে প্রায় আমার বন্ধুকে ঘুম ভেঙেছে ধরুন 8টা, 8:30টার দিকে। এবার ও আমাকে বলছে যেরকম ভাবে, আমি সেরকম ভাবেই বলছি যে ঘুম ভেঙে প্রথমে আমি সিস্টার দিদির খোঁজ করেছি। আমার সামনে যে আয়া বসেছিল তাকে আমি উঠে অনেক রাগারাগি করলাম যে আপনারা কাল সারা রাত্রি ছিলেন না, আমার শরীর অসুস্থ হয়ে গেছিল, আমি কাউকে ডেকেও পাইনি, সেসব যে সিস্টার দিদি না থাকলে হয়তো আমি কাল এখানেই মারা যেতাম।
এবং সিস্টার দিদির কথা শোনার পরই ওইখানে যে আয়া সেই সময় ছিলেন তিনি একটু অবাক হয়ে যান, প্রায় আটকে ওঠেন, ভয় আওয়াজ করে ওঠেন। আচ্ছা। হয়। তারপরে স্বাভাবিকভাবে আমার বন্ধুকে একটু অবাক হয়, জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, মানে সিস্টার দিদির নাম শুনে আপনার মুখ এরকম হয়ে গেল কেন? ইতিমধ্যে আমার বন্ধুটির হাজবেন্ডও চলে আসে। এই দরজা দিয়ে ঢুকতে দেখা যায়। আমি ওই প্রসঙ্গে পরে যাচ্ছি, আগে এটা শেষ করে। অবশ্যই। এবং সেখানে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আপনি এরকম করলেন, সিস্টার দিদি কোথায়, ডাকুন, ওনার সঙ্গে দেখা করবো। উনি কি বাড়ি চলে গেছেন নাইট শিফট শেষ করে, উনি কি আর আসবেন না, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। তো একই অনেকক্ষণ ধরে চুপ করে রয়েছে, নিজের কাজ করতে, কোনো কথাই বলছে না। আজকে খুব জোর দিয়ে বলেছে, আপনি বলুন সিস্টার দিদি কোথায়, আমি ওনার বাড়ি যাব, আমি ওনার সঙ্গে দেখা করব, আমি ওনার সঙ্গে দেখা করে ওনাকে ধন্যবাদ দিতে চাই, কালকে হয়তো উনি না থাকে আমি মরে যেতাম। তখন একই বলছে যে আপনি যাকে দেখেছেন সে জীবিত নেই, আজ থেকে 10 বছর আগে সিস্টার দিদি মারা গেছিলেন। আচ্ছা। এবং যখনই এই হাসপাতালে এই ধরনের কোনো ঘটনা ঘটে বা এই ধরনের কোনো কিছু হয়, অনেকেই সিস্টার দিদিকে দেখতে পেয়েছে বা দেখতে পায়। যেটা আমার বন্ধুটি সেই দিনকে দেখতে পেয়েছিল, আগের দিন রাত্রে আমার বন্ধুটি এই সিস্টার দিদিকে দেখেছিল। তো উনি এখানকার ইনচার্জ ছিলেন, মানে প্রায় 20 বছর চাকরি করেছেন এইখানে, এই হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রেই ছিলেন। তো গ্রামের মানুষকে এত ভালোবাসতেন যে গ্রাম ছেড়ে উনি আর ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যাননি। যতদিন বেঁচে ছিলেন এইখানে উনি চাকরি করেছেন, এবং বেঁচে থাকার পরেও উনি এই জায়গাটা ছাড়তে পারেননি। বারে বারে প্রয়োজনে অপ্রয়োজনে সিস্টার দিদি কিন্তু এখানে ফিরে আসে, মানে মৃত্যুর পরেও উনি ফিরে আসতেন। মৃত্যুর পরে ফিরে আসে। এবার তখন আমার বন্ধুটির হাজবেন্ড এসছে, এসে প্রায় অনেক দেরি হয়ে গেছে, ভোরবেলা ঢোকার কথা ছিল সেখানে প্রায় 1:30টার দিকে ঢুকেছে, এরকম একটা ব্যাপার। জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলছে তুমি আগের দিনকে মানে কাল রাতে বললে অমুক রাস্তা দিয়ে আসছে না, সেই রাস্তা সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে, পরপর 3টে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাস্তায়। আমি হয়তো রাস্তা দিয়ে এলো আমার সাথে একই ঘটনা ঘটতো, আমি ঘুরে এসছি বলে সময় লেগেছে, কিন্তু আমি বেঁচে ফিরে এসেছি। এই হলো সিস্টার দিদির গল্প। আচ্ছা। এরকম এবার আমি এখানে একটু কয়েকটা কথা আমি একটু বলতে চাই। আমি দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এই ধরনের কাজ নিয়ে আমি, বা তন্ত্র এই ধরনের বিষয়ের সাথে আমি দীর্ঘদিন যুক্ত থাকার জন্য মানুষের এই যে ফিরে আসা, বিশেষ করে যে কর্মজীবনে মানুষের ফিরে আসা, মানে বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনার সত্যি মিথ্যে যাচাই করা খুব কঠিন ব্যাপার। এবং এই ঘটনা আমার আরেকজনের মুখ থেকে শোনা, সে কোন অবস্থায় এই ঘটনা বলেছে সেটা, মানে তার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা সত্যি জানি না। এবং এটাকে পাখি ভূতের গল্প হিসাবেও ধরা যায়, আবার এটাকে অন্যভাবেও দেখা যায়। কিন্তু মানুষ ফিরে আসে এই জিনিসটা কোথাও কোথাও গিয়ে খুব সত্য। মানে হয়তো আপনারা দেখে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের কিছু প্রিয় জিনিস থেকে থাকে, যেমন আমার কাছে আমার খুব প্রিয় আমার সাইকেল, আমার প্রচন্ড প্রিয়। হয়তো আমি আমার মৃত্যুর পরেও আমি সুযোগ পেলে সেইখানে বারবার ফিরে যেতে চাইবো। হুম। মানে বিশেষ করে যখন আমাদের কোনো আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, তো আমরা সেখানে ফিরে আসি বারবার। হুম। বা এটা বলতে পারেন যে যারা মানে তাদের কাছে জিনিসটা হয়। এখন
প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভূত এগুলোকে তো সেভাবে ডিফাইন করা যায় না কখনো, মানে সায়েন্স অন্তত ডিফাইন করতে পারে না। হয়তো এখানে বলবে যে মাস ইলিউশন হয়েছে বা ইলিউশনই হয়েছে পুরো ঘটনাটা, হতেই পারে। সায়েন্স এটাই বলবে যে আপনার সঙ্গে কিছুই হয়নি, আপনার সঙ্গে পুরো ইলিউশন হয়েছে, আপনি এরা ইলিউশনে ছিলেন পুরো টাইমটা। যে মানুষটা স্বাভাবিক। ফেস করে সেই মানুষটাই একমাত্র বুঝতে পারে যে ওটা সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে। এটা আমাদের মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দিয়ে সেই জিনিসটার এক্সপ্লানেশন আমরা এখনো পর্যন্ত করে উঠতে পারবো না, বা করে উঠতে পারেনি কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত। একদমই তাই, এখানে কোন রকম এক্সপ্লেনেশন নেই। মানে এর কোনো এক্সপ্লেনেশন হয় না মানে। এবং আমার সাথেও বেশ কিছু ঘটনা ঘটেছে, আমি বহু জায়গায় এই ধরনের ঘটনা পেয়েছি। বেশ কিছু ঘটনা আমার সাথে ঘটেছে, সেগুলো হয়তো সুযোগ পেলে পরে কোনোদিন জানাবো। কিন্তু আমিও যখন যখন এই ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি বা আমি এই ঘটনাগুলোকে দেখেছি, সেই মুহূর্তে আমার কাছে কোনো মানে সেই ব্যাপারটা ডিফাইন করার কোনো জায়গায় থাকে না যে কি হচ্ছে আমার সাথে বা কেন হচ্ছে। হুম। সেই মুহূর্তে শুধু এটুকুই মনে হয় যে হ্যাঁ, আমার সাথে এই ঘটনা চলছে, আমি এই একটা হয়তো লুপের মধ্যে আটকে গেছি, বা আমার প্যারালাল ইউনিভার্স যদি থেকে থাকে সেখান থেকে এমন একটা কিছু ঘটনা আমার সামনে এসে দাঁড়িয়েছে। হুম। এটাই হয়তো মানে, চলো কেউ ভূত মারলে ভূত, কেউ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মারলে কেউ আত্মা, যেহেতু আমরা জানি আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর। সারা হুম। মানে মানুষের শরীর পুড়ে যায় কিন্তু আত্মার মরণ হয় না, সে দেহ থেকে দেহ বদলায়। হতেই পারে সে আবার দেহ ধরে ফিরে এসছে, না হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা দাদা, এরকম আর একটা ঘটনা আমি শুনতে চাই। হ্যাঁ, আর একটা ঘটনা আমার কাছে আছে। আমি মানে আমার সঙ্গেই ঘটেছে এই ঘটনাটা। ওই 2014-15 সালে আমি শিলিগুড়ি গেছিলাম। আচ্ছা। কাজের জন্য শিলিগুড়িতে গেছিলাম সকালবেলা, কাঞ্চনকন্যা ধরে শিলিগুড়ি গেছি। যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে, রাত্রি 10টায় আমি একটা স্টেশনের সামনে একটু ভেতর দিকে একটা হোটেল ছিল, সামনে হাটের সামনে যা পেয়েছি আমি উঠে পড়ি। সেই হোটেলেই আমি ঢুকে গিয়ে খাওয়া দাওয়া করে ঘরের ভেতর ঢুকে গেছি, ঢুকে শুয়েও পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা। এবার শোয়ার পরে কিছুক্ষণ পর হঠাৎ বাথরুমের কল খুলে যাচ্ছে, বাথরুমের থেকে জল পড়ছে, বাথরুমের দরজা খুলে গেছে, বাথরুমের থেকে জল পড়ছে। আমি মানে ঘুমের মধ্যে আমি ভাবলাম যে হয়তো ভুল করে আমি খুলে এসেছি, আমি আটকাইনি কোনো কারণে। আমি আবার একটু কষ্ট করে উঠে গিয়ে সেই কল বন্ধ করে দরজা আটকে আবার আমি বিছানায় এসে শুয়ে পড়ি। ঠিক 5-7 মিনিট পর আবার জলের আওয়াজ, বাথরুমের দরজাটা খোলা। এবারেও আমার মনে হলো যে না, চলো হয়তো ঠিক করে আটকায়নি, বা বাথরুমের যে ছিটকানি সেই ছিটকানিটা ঠিক দেয়া যাচ্ছে না, যার জন্য খুলে যাচ্ছে। আমি ঘরের আলোটা জ্বালালাম, ঘরে কিছু নেই, মানে আমি ছাড়া ঘরে কেউ নেই। আচ্ছা। আর ঘর বলতে একটা খাট, আমি খাটের, আমার একটা অভ্যেস আছে এখনো ছোটবেলার থেকেই অভ্যেস, আমি খাটের তলা দেখেছি। আমি যেখানেই থাকি, আমার নিজের বাড়িতে থাকলেও আমি খাটের তলায় একবার দেখে নিই। অনেক সময় এরকম হয় যে খাটের তলায় লোক ঢুকে বসে থাকে, তো আচ্ছা। আমি সেটা সতর্কতা মেনে আমি খাটের তলায় দেখে, তো খাটের তলায় কিছু নেই, চারিদিকে ওই সাধারণ হোটেলের একটা ঘর। আলো জ্বাললাম, গিয়ে দেখলাম, ভালো করে দেখলাম যে না, ছিটকানি একদম ভালো মতো আটকে যাচ্ছে। আবার আমি কল বন্ধ করলাম, বাথরুমের আলো জ্বালিয়ে নেভালাম, দরজা দিয়ে ভালো করে ছিটকানিটা আটকে আলো নিভিয়ে ঘরে আবার শীতে এসছি। ঠিক 15 মিনিটকেই ঘুমের চোখ আবার লেগে এসছে, আবার একই ঘটনা রিপিট হয়েছে। এইবারে আবার আমার বিরক্ত লাগছে যে বিষয়টা কি হচ্ছে। আমি
তখনও আন্দাজ করতে পারছি না বা আমি জানি না কি হচ্ছে না হচ্ছে। এই বিষয়টা আমার খুব বিরক্ত লাগছে যে প্রতিবার একই জিনিস হচ্ছে। আমি কি রিসেপশনে ফোন করবো? আমি রিসেপশনে ফোন করলাম, উঠে কল টল বন্ধ করে আমি রিসেপশনে ফোন করলাম, কেউ ফোন ধরলো না। অনেক রাত হয়েছে, স্বাভাবিক ব্যাপার, একজনও ফোন ধরেনি। আবার শুয়েছি, ফের একই ঘটনা 15 মিনিট পর। অ্যাট দ্যাট মোমেন্ট আমার মনে হলো এই ঘরে কেউ আছে। আচ্ছা। মানে সেই যে অনুভূতি, এটা আমি ঠিক, এটা মানে ভাষা দিয়ে প্রকাশ করার মতো জিনিস নয়। বা আমি এটা যদি কাউকে বলি সে হয়তো বিশ্বাস করবে না বা কিছু, যাই হোক। আমার মনে হয়েছে সেই মুহূর্তে আমার ঘরে আমি ছাড়া অন্য কারো উপস্থিতি রয়েছে। আচ্ছা। someone is there. সে মানুষ হতে পারে, সে অশরীরী হতে পারে, সেটা কোনো জন্তু হতে পারে। দেখুন, আমরা যখন এই ধরনের ঘটনার মুখোমুখি হই আমরা কিন্তু তখন বুঝতে পারি না। তখন আমাদের মাথায় কিন্তু সবার প্রথমে আসে এখানে কোনো মানুষ নেই তো। যেটা নর্মাল হয়, প্রথমে তো এসব জিনিস মাথায় আসে না, তো যেটা মানে কমন তখন সেন্সে এগুলো আসে। মাথায় আসে না যে ভূত বা কোনো অশরীরী উপস্থিতি, এগুলো মাথাতে আসেই না। হুম। আমি তখন আমি ভয় পেয়েছি, মানে আমি ভয় পেয়েছি সেই মুহূর্তে যে চলো মানুষ যদি হয় মুশকিল, তার সঙ্গে আমাকে তাহলে হাঁটাবাই করতে হবে এখন। হুম। আমি অশরীর মানুষ এলে তো সে অ্যাটাক করবে, সেটা। আমি অনেকক্ষণ চুপ করে খাটের ওপর বসে পড়লাম, আলো নেভানো, নাইট ল্যাম্প জ্বলছে খালি। মানে আমি তখন রীতিমতো ঘামছি প্রচন্ড। আমি বুঝতে পারছি যে না ভাই, এখানে তো কিছু অনুমান আছে, সমস্যা আছে কোনো। আমার গুরুদেব রয়েছেন, আমি আমার গুরুদেবকে স্মরণ করছি। আমি বিপদে পড়লে সবসময় গুরুদেবকে স্মরণ করি, তো ওটা আমার কাছে একটা বিশাল বড় বিপদ। তখন আমি গুরুদেবকে স্মরণ করছি, মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হলো। আমি তখনও কিন্তু পরিষ্কার ভাবে, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই ঘরের মধ্যে পরিষ্কার ভাবে আমি সেকেন্ড কোনো পার্সনের বিচরণ, মানে সে যে রয়েছে, আমি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি। হুম। এবং খুব সম্ভবত আমার এখন সেটা খুব ঝাপসা হয়ে গেছে, সে যে হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে সেটাও আমি বুঝতে পারছি। আমার খাটের এপাশ থেকে এপাশে হেঁটে যাচ্ছে কেউ। মানে আপনি যদি অন্ধকার বা হালকা আলোর মধ্যে থাকেন, আপনার সামনে দিয়ে যদি কেউ কোনো একটা মুভমেন্ট হয় আপনি পরিষ্কার বুঝতে পারবেন। হুম। ঠিক সেরকমই একটা মুভমেন্ট যে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি পরিষ্কার ভাবে। হুম। এবার আমি সত্যি ভয় পেয়েছি। আমি এত কিছু আমার মাথা ঠান্ডা হয়েছিল, কিন্তু আমি এই জিনিসটা যখন বুঝতে পারলাম যে না ঘরের মধ্যে সেকেন্ড কোনো পার্সন বা যাই হোক হোয়াট এভার ইট ইজ রয়েছে, আমি ভয় পেয়েছি। কারণ আমাকে খাট থেকে নেমে যেতে হবে, তবে গিয়ে আমি দরজা খুলবো, তারপর আমি বাইরে বেরোবো। সে জন্তু জানোয়ার হলেও সে আমাকে অ্যাটাক করতে পারে, মানুষ হলেও অ্যাটাক করতে পারে, কিন্তু অশরীরী বা আত্মা আমাকে অ্যাটাক করবে কিনা সেটা আমি জানি না, বা সেটা হলে কি হবে সেটাও আমি জানি না। তারপরে ওখান থেকে কনস্ট্যান্ট কিন্তু কল থেকে জল পড়েই যাচ্ছে, বাথরুমটা খোলা। এবং আফটার এইটার পরে আমি আমার ভয়ের শেষ সীমায় পৌঁছে গেছি, আর ভয় পাওয়ার মতো জায়গা নেই, কারণ আমি একা। আমি চুপ করে বসলাম বিছানায়, এবং বিছানায় বসার পরে আমি হাত জোর করে চোখটাকে বন্ধ করে বললাম যে এই ঘরে আপনি যেই থেকে থাকুন, আপনি যেই থাকুন না কেন, আমি আপনাকে বিরক্ত করতে আসি। আমি কলকাতা থেকে এসেছি এত দূরে, আমার শরীর খুব টায়ার্ড, আমি ঘুমাতে চাই, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিন, আমি কাল সকালে এখান থেকে চলে যাব, আমি আর এখানে আমি থাকবো না। হুম। বলার পরে এই কথাটা আমি খুব মন থেকে বলেছিলাম, মানে এতটা ভেতর দিক দিয়ে আমি এই কথাটা বলেছিলাম যে তারপর বুঝলাম যে
আস্তে আস্তে ওই যে একটা ভারী বিষয় ছিল ঘরের মধ্যে, সেটা কেটে গেল। আচ্ছা। আমি নামলাম, খাট থেকে নেমে আলো জ্বাললাম, জেলে আবার বাথরুমটাকে বন্ধ করে দিয়ে এসে আলো নিভিয়ে আমি শুয়ে পড়লাম। আজকাল এই ইনসিডেন্টের পর আর কিন্তু বাথরুমেও কোনো ডিস্টার্ব হয়নি, আর এই জিনিসটা হয়নি। অদ্ভুত ভাবে আমি সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে পরের দিন সকালে, আমি জানতেও চাইনি, আমি জানি না এখন শিলিগুড়িতে হোটেল আছে কিনা, আমি নাম বলছি না, কিন্তু পার্সোনালি যদি কেউ জানতে চায় সেটা আমি বলতে পারবো, কিন্তু এখন আমার জানি না আমি সেই হোটেল আছে কিনা, আজ থেকে অনেক বছর আগে। আমি খোঁজও নিইনি এই ব্যাপারে যে কি ছিল কেন ছিল, আমি সেটাও খোঁজ নিইনি। আমি পরের দিন সকালবেলা উঠলাম, স্নান করে ভালো করে জামা কাপড় পরে লাগেজ পত্র দিয়ে আবার আমি বেরিয়ে চলে এলাম। আমার সঙ্গে আর কিছু হয়নি। আচ্ছা, এটা তাও কত বছর আগের ঘটনা হবে? এটা 14 সাল, 2014। আচ্ছা, 2014। 2014 ঘটনা। তখন তো শিলিগুড়ি এতটা ডেভেলপড হয়নি, আই থিঙ্ক। হ্যাঁ, অবশ্যই ডেভেলপ হয়নি। আমি শিলিগুড়ি অনেক বছর যাইনি, আমি লাস্ট শিলিগুড়ি গেছিলাম 2018-তে। হুম। এখন শিলিগুড়ি তো অনেক ডেভেলপ বোধ হয়, আমি জানি না, আমার সত্যি এখন এই মুহূর্তে মানে লাস্ট 6-7 বছরে আমার কোনো আইডিয়া নেই। শিলিগুড়ি আগের থেকে অনেকটাই ডেভেলপড হয়ে গেছে। আগে তো মানে এটা তো 2014 সালের ঘটনা, প্রায় 10 বছর। 10 বছর আগের ঘটনা প্রায়। তখন শিলিগুড়ি এত ডেভেলপ ছিল না, হুম। সত্যি ছিল না, সত্যি সেটা ছিল না। ঠিক আছে দাদা, এই দুটো ঘটনা তো শুনলাম আপনার কাছে, আশা করি আপনার কাছে আরো ঘটনা ভবিষ্যতে শুনতে পারবো। আমি আর শেষ করার আগে একটা কথা বলতে চাই যে মানুষ, যতদিন বাঙালি আছে, বাঙালি বাঙালি মানে ভূত, মানে বাঙালি আর ভূতের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। এবং এই বর্ষাকাল আমার ছোটবেলায় আগে আমরা মনে পড়ে এখন যে বর্ষাকালে লোডশেডিং হয়ে গেলে ঠাকুমা দাদুরা সব একসঙ্গে বসে আমরা ভাই বোনেরা মোমবাতি জেলে ভূতের গল্প শুনতাম। মানে সেসব দিন হারিয়ে গেছে, আপনারা আবার নতুন করে এই জিনিসগুলোকে ফিরিয়ে আনছেন, এটা খুব সাধু উদ্যোগ, খুব ভালো লাগবে। তাহলে আমি শেষ করছি আজকের মতো। একদম একদম।